মোশাররফ মনে আছে ৭ই মার্চ ৭১ আমাদের দেশের একটা টার্নিং পয়েন্ট। আপনি তখন উইং আন্ডার অফিসার, আর আমরাও টের পাচ্ছিলাম তলে তলে আপনারা বোধহয় তখন কিছু একটা ঘুঁটে পাকাচ্ছিল। বিফোর দিস 7th মার্চ আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল যে আমরা যুদ্ধে তো যেতেই হবে, আমাদের প্রিপারেশন লাগবে। আমাদের ক্লাসের মধ্যে দুটো পার্ট হলো, একটা হলো বিজ্ঞানে ভালো, তারা ওই কিছু তৈরি করবে, মলোটিভ জাতীয় তৈরি করবে, যেটা মনীষ খুব ভালো বলতে পারবে, বিকজ ইউ আর দ্য পার্ট অফ ইট। আর আমার I'm not the part of that science. না, ইউ আর নট I'm পার্ট the অফ দ্য fighter one. ফাইটার Not Molotov cocktail. আমাদের মধ্যে যে একটা ঘৃণার উদ্রেক হয়েছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, আমি সেই বয়সে প্রেসিডেন্ট অফ পাকিস্তান ফিল্ড মার্শাল আইয়ুব খানকে আমি একটা চিঠি লিখেছিলাম। এই দেশ প্রেম, এই যে মাতৃভূমির প্রেম আমাদের সবার মধ্যে ঠিক সেভাবেই জাগরুক ছিল এই ৭১ সাল। রুমিকে আমি এখনো মিস করি। সে বললো আমি কমান্ডার, ছাদের উপরে একটা ছুটির দিন গোপনে একাডেমিক ব্লকের ছাদের উপরে ফাঁকে বললো মমিন অস্ত্রটা বাইর কর। আমরা তো কি বলে কি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমার নাম ইয়ার সাইদ টিউলিপ, আমার ক্যারিয়ার নাম্বার 334। আমি 7th ব্যাচ, রাজশাহী ক্যাডেট কলেজের 7th ব্যাচের জয়েন করি 1970 সালে এবং পাস আউট করি 1976 সালে। আজকে যে অর্কার উদ্যোগ থেকে যে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল হয়েছে এবং সেই চ্যানেলে আমরা বিভিন্ন এপিসোড করছি এবং আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা তুলে ধরছি। এর মধ্যে একটা থিম কাজ করে যে কানেক্টিং জেনারেশনস। আমি যেমন 7th ব্যাচ ছিলাম, আজকে 57th ব্যাচ হয়ে গেছে, মানে আরও 50টা ব্যাচ এসছে। তো আমাদের মধ্যে কানেকশন হবে কি করে, আমরা অতীতে কেমন ছিলাম, কি করেছি, এইটা আমাদের নতুন প্রজন্ম কিভাবে জানবে, তার কিছু খণ্ডচিত্র আমরা চিত্রায়িত করে রাখতে চাচ্ছি ফর প্রস্টারিটি। তো সেই থিমে আজকে আমাদের কথোপকথন হচ্ছে ৭১ নিয়ে। আমার সাথে আছেন দুজন ডিস্টিংগুইশড ফ্রিডম ফাইটার, যাদেরকে নিয়ে আমাদের রাজশাহী ক্যাডেট কলেজ এবং আমাদের প্রাক্তন যে ক্যাডেটরা এখান থেকে পেয়ে এসেছেন তারা সবাই গর্ববোধ করতে পারেন। কেননা ৭১ যে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের ভূগোলে সব কিছুতেই যে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট রেখে গেছেন, ওনারা তার প্রত্যক্ষ যোদ্ধা ছিলেন। আমার সাথে 2nd ব্যাচের, আপনারা জানেন, আমরা সবাই জানি যে আমাদের প্রথম 3টা ব্যাচ একসাথে কলেজে 1966 সালে জয়েন করেছিলেন। ফার্স্ট ব্যাচ 70 সালে কলেজ থেকে পাস আউট করেন এবং 2nd ব্যাচ সিনিয়র মোস্ট ক্যাডেট হিসেবে তখন ছিলেন। সেই সিনিয়র মোস্ট ক্যাডেটে এখন যেমন কলেজ প্রিফেক্ট বলা হয়, তখন বলা হতো উইং আন্ডার অফিসার। সেই উইং আন্ডার অফিসার ছিলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মোশাররফ ভাই, ক্যাডেট নাম্বার 37। মোশাররফ ভাই আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে ওনারই ব্যাচমেট মনীষ ভাই। মনীষ ভাইকে আসলে বোধহয় নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে যারা পাস করেছে এক নামে ওনাকে চিনেন। এই মনীষ ভাই আর মোশাররফ ভাই দুজন দেশের দুই প্রান্তে। মনীষ ভাই রাঙামাটি, মোশাররফ ভাই আরেক আমাদের নর্থে থেকে আসছেন, একজন সাউথ একজন নর্থ, কিন্তু তারা যুদ্ধ করেছেন একই স্পিরিটে ৭১ সালে। তো আজকে আমরা ওনাদের অভিজ্ঞতার কথা শুনব, যে তখন তাদের বয়স কত ছিল, এই একটা প্রশ্ন। আজকে হয়তো আমার মনে হচ্ছে ওনাদের চেয়ে আমাকেই সিনিয়র মনে হচ্ছে। ওনারা ওই যে 17 বছর বয়সী বোধহয় আটকে আছেন, ইন স্পিরিট, ইন দেয়ার থিঙ্কিং, ইন দেয়ার রিজলভ। অ্যান্ড ওনারা যে কাণ্ডগুলো ঘটিয়েছিলেন 16-17 বছর বয়সে, আমরা আজকে সেগুলা শুনবো, আবার নতুন করে শুনবো। আমরা জানি, কিন্তু যারা আমাদের নতুন প্রজন্ম তারা অনেকে হয়তো জানে না, ওনাদের মুখে আমরা একটু শুনবো। মোশাররফ মনে আছে 7ই মার্চ ৭১ আমাদের দেশের একটা টার্নিং পয়েন্ট। আপনি তখন উইং আন্ডার অফিসার, গুরু দায়িত্ব, কলেজের ডিসিপ্লিন রাখা
আর আমরাও টের পাচ্ছিলাম তলে তলে আপনারা বোধহয় তখন কিছু একটা ঘুঁটো পাকাচ্ছেন, কিছু একটা করছেন, পুরো বুঝতে পারছি না, কিন্তু এই সন্দেহ ছিল যে ওনারা বোধহয় কিছু একটা করছেন। দেশে একটা উত্তাল সময় তখন। এই সময়ে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, আমরা কি সেখান থেকেই শুরু করি? দিনটা ছিল রবিবার, ইয়েস, তখন কিন্তু রবিবার আমাদের ছুটির দিন ছিল, উইকলি হলিডে ছিল। উইকলি হলিডে ছিল এবং সোমবারে ইন্সপেকশন প্যারেড হতো। ইয়েস, তো রোববারটা আমাদের ওই যে ওয়াটার পালিশ ঘষা করা মাজা, এই ঘষা করা মাজা, এটা দিয়ে সারাদিন চলে যেত। ওই দিন রেসকোর্সের ভাষণ ছিল, কিন্তু আমরা কিন্তু ভাষণটা শুনতে পারিনি, বিকজ রেডিও পাকিস্তান এটা তখন ইয়া করেনি, প্রচার করেনি, প্রচার করেনি। পরের দিন আমরা শুনলাম, ইয়েস, পরের দিন সোমবার রিলে করা হলো। আমাকে বকিতুল্লাহ স্যার, অ্যাজ ইউ টোল্ড, দ্যাট আমি অ্যাজ দ্য কলেজ উইং আন্ডার অফিসার, সো ন্যাচারালি প্রিন্সিপাল অ্যান্ড ক্যাডেটদের মধ্যে কমিউনিকেশনটা হয় থ্রু দ্য উইং আন্ডার অফিসার। তো এই 7ই মার্চে রাত্রেই উনি আমাকে ডাকলেন। আই ওয়েন্ট টু হিজ বাংলো। উনি বললেন যে কালকে মর্নিং অ্যাসেম্বলি ডাকো, অ্যান্ড কলেজ উইল বি ক্লোজড ফ্রম 9th of this month. কবে খোলা হবে না হবে এগুলো কিছুই বলেননি তখন। আরও অনেক আলাপ হলো যে দেশের এই অবস্থায় এরকম একটা পলিটিক্যাল টার্মোয়েল চলতেছে, এখানে কলেজগুলি খোলা রাখা হয়তো ঠিক হবে না, এই জন্য ঢাকা 14 ডিপ থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে বন্ধ করে দেওয়ার জন্য। তো অ্যাকর্ডিংলি আমি ফেরত আসলাম হাউসে। বাই দ্য ভাই, তুমি ছিলা ডিউটি ক্যাডেট ওই দিন, রাইট। এখন কিন্তু মোশাররফ ভাই একটু ডিফারেন্ট হয়, ক্লাস 11 থেকে বোধহয় ডিউটি ক্যাডেট হয়। আমাদের সময় যেটা ছিল ক্লাস 7 থেকে হতো ক্যাডেট কলেজ, ক্যাডেট নাম্বার অনুযায়ী। আর ওই সময় ইফ উই ক্যান রিকল, আমরা ওই সময় কিন্তু আমাদের প্রথম বাঙালি অ্যাডজুটেন্ট পেয়েছিলাম, the first Bengali adjutant, Captain Rashid, Right. Who is a very great freedom fighter, and উনি বীর বিক্রম, উনি বীর বিক্রম, and then বীর প্রতীক, উনি বীর বীর প্রতীক। প্রতীক। তো উনি পরে সামহাও, ওটা পরের ব্যাপার, ওটাতে আমি যেতে যাচ্ছি না, বাট ইউ আর দ্য ক্যাডেট, ডিউটি ক্যাডেট, অ্যান্ড আই টোল্ড ইউ, আই অ্যাডভাইসড ইউ যে তুমি হুইসেল বাজাবে, টুমোরো মর্নিং মর্নিং অ্যাসেম্বলি হবে। অ্যান্ড এটা সানডে রাত্রে আমাকে ডাকলেন, প্রিন্সিপাল স্যার, তোমাকে কমিউনিকেট করার পরে মানডেতেই সব আমরা অ্যাজ ইউজুয়াল আমরা খাকি ড্রেস পরে আমরা। তাহলে আমরা কি এটা বলতে পারি যে অ্যাজ দি ডিউটি ক্যাডেট অ্যান্ড ইউ আর দি লাস্ট উইং আন্ডার অফিসার অফ আইব ক্যাডেট কলেজ? তখন তো আমাদের নাম ছিল আইব ক্যাডেট কলেজ। আই স্টিল রিমেম্বার যে আমরা তখন অ্যাসেম্বলিতে তো ওই ন্যাশনাল অ্যান্থেম গাইতে হতো। হ্যাঁ, ওই আমরা তখন কিন্তু ওই পাকসার জমির নাগে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটাকে আমরা নিজেরাই ন্যাশনাল অ্যান্থেম বানিয়ে এটা এমনিতেই স্পন্টেনিয়াসলি চলে আসছে ক্যাডেটদের মধ্যে। অ্যান্ড ইয়েস, ইউ আর দ্য লাস্ট ডিউটি ক্যাডেট অফ আইব ক্যাডেট কলেজ, অ্যান্ড আমি ডেফিনেটলি দ্য লাস্ট উইং আন্ডার অফিসার অফ ক্যাডেট কলেজ। সো আমরা অ্যাকর্ডিংলি মানডেতে গেলাম, অ্যাসেম্বলিতে হলাম, মিলিত হলাম, অ্যান্ড প্রিন্সিপাল স্যার ওই দিনও কিন্তু হি স্পোক ইন ইংলিশ। উনি বলে দিলেন যে কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, বাই টুমোরো ইউ উইল ভ্যাকেট দ্য হাউসেস, ইউ উইল লিভ দ্য হাউসেস। তো এটা আবার আমি তোমাকে বললাম, তোমাকে বললাম যে তুমি রুম টু রুম গিয়ে আবার কমিউনিকেট করো যে বাই টুমোরো দে হ্যাভ টু লিভ দ্য কলেজ ক্যাম্পাস। এটা হয়ে গেল, কিন্তু এই টার্মোলের মধ্যে আমাদের সিনিয়র ক্লাসের কিছু বিফোর দিস 7th March speech in the Red by শেখ মুজিবুর রহমান, আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল যে আমরা যুদ্ধে তো যেতেই হবে, আমাদের প্রিপারেশন লাগবে। এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো আমাদের ক্লাসের মধ্যে, দুইটা পার্ট হলো, একটা হলো যারা বিজ্ঞানে ভালো,
তারা ওই কিছু তৈরি করবে, মলোটিভ জাতীয় তৈরি করবে, যেটা মনীষ খুব ভালো বলতে পারবে, বিকজ হি ওয়াজ এ পার্ট অফ ইট। আর আমার I'm not the part of that science. না, ইউ আর নট I'm পার্ট the অফ দ্য fighter one. ফাইটার Not ওয়ান, Molotov cocktail. বাট ওই গ্রুপটাতে ইউ আর দেয়ার ইন দ্যাট। Yes, very right. আর আমি যেহেতু ডিসিপ্লিন মেইনটেইন ডিসিপ্লিন মেইনটেইন এই গ্রুপে It is a আমি তো dilemma. জানতামই সবই, বাট ফ্যাক্ট ইজ দ্যাট ওই বাইরে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র লীগের ছেলেরা আইসা তো ন্যাচারালি এই কলেজ ইয়ার ক্যাপ্টেনের ছাত্র সাথে কথা বলবে। কে ভালো সেটাকে খুঁজবে না, খুঁজবে কলেজের লিডারকে, তাকেই খুঁজবে। অ্যাকর্ডিংলি তারা আমার সাথে কিন্তু ধরো এটা Contact রাখছিল। হ্যাঁ লেট ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি থেকে তারা যোগাযোগে ছিলাম আমি। অ্যান্ড 4 জন আসতো, তার মধ্যে একজনের নাম আই স্টিল রিমেম্বার, হিজ নেম ইজ মিস্টার মাহবুবুজ্জামান, ডাকনাম প্রবাবলি ভোলা ওর ভুলু, তার 21টা আঙ্গুল আছে, স্টিল আই রিমেম্বার, প্রবাবলি এখনও উনি জীবিত আছেন। তারপরে এই ওনার সাথে যখন আলাপ একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, আমরা যাব রাজশাহী ইউনিভার্সিটির ছেলেদেরকে, কলেজের ছেলেদেরকে ট্রেনিং দিব। তো টু মাই আন্ডারস্ট্যান্ডিং ভাবলাম যে কাকে কাকে নেওয়া যায়। তো ফার্স্ট আইডিয়া, দ্য ফার্স্ট নেম কেম টু মাই হেড, মাই মাইন্ড ইজ মনীষ দেওয়ান। ন্যাচারালি না, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমরা যে 9 তারিখে কলেজ ছেড়ে চলে গেলাম, আমাদের কিন্তু 10 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল যারা নিচে আছে, এবং ওটাই আমাদের 7 থেকে, আমাদের ব্যাচে যেমন 7 থেকে 8-এ প্রমোশন, 8 থেকে 9-এর হওয়ার কথা ছিল। আমরা কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম, যাক আর পরীক্ষা দিতে হবে না, পরীক্ষার আগের দিন আমরা সব চলে যেতে পারলাম। এবং পরে প্রথমে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে কলেজে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সেনায়, কিন্তু আমাদের যে অফিসিয়াল লেটারটা দেওয়া হয়েছিল সেটাতে বলা ছিল 26 মার্চ পর্যন্ত বন্ধ হলো, 9th মার্চ টু 26 মার্চ। এরপরে আমরা যখন চলে আসি, আমরা আরেকটা চিঠি পাই, সেখানে সেটা ইস্যু করা হয় 18th মার্চে 71 সালে, 1971-এ। ওখানে বলা হয় 3rd এপ্রিল পর্যন্ত, মানে আরও 1 সপ্তাহ ছুটি বর্ধিত করা হলো। দ্যাট ওয়াজ দি লাস্ট কমিউনিকেশন ফ্রম আইয়ুব ক্যাডেট কলেজ উই রিসিভড। এরপরে কিন্তু আমরা অন্য একটা চিঠি পাই 72 সালে, যে 20 ফেব্রুয়ারি জয়েন করার জন্য, এটা জানুয়ারি 72 সালে। সো আমরা কিন্তু অতটা যে গভীরতা, আপনারা যেরকম ধরেন মনোটপ ককটেল করবেন বা রাজশাহী ইউনিভার্সিটি গিয়ে ট্রেনিং দেবেন, এটা জানি আমরা যারা নিচে ছিল, আমরা কিন্তু উল্টো খুশি হয়ে গেছি যে কলেজ বন্ধ, পরীক্ষা হবে না। টেনশন আমাদেরও ছিল, কারণ আমাদেরও তো সামনে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, জি, মানে খুবই তো কাছাকাছি চলে আসছে। জুনে বোধহয় হওয়ার কথা নো, ছিল। এক্সাম ওয়াজ সাপোজ টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল তো সব কিছু ঘটতেছে তো মার্চে। আমরা উই আর ইন গ্রেট টেনশন যে এটা হবে কি হবে না, যা আছে কপালে। এখানে একটা কথা আমাকে এটা বলতেই হয়, 66-এ যখন জয়েন করলাম, তখন উইং কমান্ডার সৈয়দ ছিলেন আমাদের প্রিন্সিপাল, রিটায়ার্ড উইং কমান্ডার সৈয়দ, পাকিস্তানি এয়ারফোর্সের। উনি কিন্তু মর্নিং অ্যাসেম্বলিতে বেশ কয়েকবার বলেছেন, তখন তোমরা জয়েন করো নাই, জি, আমরা পাইনি ওনাকে, বেশ কয়েকবার জয়েন করে বলেছেন যে তোমরা, উনি যা বলেছেন তার সারমর্ম হলো এটা, যে তোমরা যে এখানে পড়তেছো, যারা ফুল পে করেও পড়ছো, তাদের পিছনেও এই রাষ্ট্র, এই সরকার, এই জনগণ তোমাদেরকে সাবসিডাইজ করছে। যারা ফুল পে করে পড়তো তারা দিত 450 রুপিস, তখন তো টাকার নাম হয় নাই, রুপিস। তো তখন একটা ছাত্রের পিছনে, ক্যাডেটের পিছনে পার মান্থ খরচ ছিল 450 রুপিস। তো উনি বলতেন দিস 300 রুপিস ইজ সাবসিডাইজড বাই দ্য পিপুল অফ দিস কান্ট্রি, সো ইউ হ্যাভ টু পে ইট ব্যাক টু দ্য কান্ট্রি when you enter into a profession, through your professional services you have to pay it back. তো এইটা আমাকে কিছুটা নাড়া দিয়েছে, আই উড নট সে যেটা আমার মাথায় ঢুকে নাই। তো অনেকে বলতে পারে যে ইন্টারমিডিয়েটের ছাত্র, তার মাথায় এটা ঢুকবে কেমনে। তো আমি বাই এনি চান্স একটু মেচুর তো ছিলাম, আর নাহলে আমাকে কলেজ ক্যাপ্টেন বানালো কেন, এটাও একটা কারণ। মাথায় ঢুকছে, আই থট দিস ইজ দ্য রাইট টাইম টু পে ইট ব্যাক টু দ্য নেশন। এবং ওই যে রাজশাহীতে যে যাবো, টু মাই আন্ডারস্ট্যান্ডিং মনীষ ওয়াজ দ্য রাইট পারসন। আরও কয়েকজনের সাথে আলাপ করলাম, তার মধ্যে 3rd ব্যাচের আছে ক্যাডেট 78 খায়রুল আলম বেলাল, আর 3rd ব্যাচের আছে ক্যাডেট 93 আফজাল ইবনে নূর, হি ইজ নাও ইন প্রবাবলি ডালাস। আর আরেকজন আছে, তার বাড়ি রাজশাহী, মনোয়ার, ক্যাডেট নাম্বার 125, তার বাড়ি রাজশাহীতে। আর আমাদের বাকি 4 জনের বাড়ি কারো রাজশাহী না। মনীষ ইজ ফ্রম রাঙামাটি, আই এম ফ্রম ময়মনসিংহ,
Afzal from Chittagong, something like this, and Belal is from Bogura. So আমরা ওই 9 তারিখে সবাই চলে গেল বাড়িতে, আমরা এই 4 জন আমরা we went to Rajshahi, and Mr. Mahbub Bula was there to receive us. তো উনি আমাদেরকে রিসিভ করে একটা বাসায় রাখলেন, ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, যার বাসায় রাখলেন ওনার নাম ইজ মিস্টার কাসেম। হি ওয়াজ ম্যানেজার পাকিস্তানে, আমলে কিন্তু ইউনাইটেড ব্যাংক লিমিটেড ছিল। উনার বাসায়, এখন ওটা জনতা ব্যাংক, যেটা এখন জনতা ব্যাংক হয়েছে প্রবাবলি। তো উনার বাসায় রাখলেন, খাওয়া দাওয়া করছি, করছি, আর ট্রাইং টু রিক্রুট দ্য বয়েজ করার জন্য। এর মধ্যে রাত্রেবেলায় আমরা যখন হাঁটাহাঁটি করি ট্রেনিংয়ের জন্য, 2-1 বার আমরা পাক বাহিনীর সামনে পড়ে গেছি, বাট সামহাও আল্লাহ সেভড আস। তো এরপরে এইটা চলছে, কিন্তু এই প্রসেসটা চলছে টিল 18th or 19th প্রবাবলি মনীষ ধন মার্চ। ইয়েস, 18 কি 18 তারিখ পর্যন্ত চলছে, 9 থেকে 18 তারিখ পর্যন্ত। তো I found the young boys, it is difficult to find them for going through the rigorous training. যখন এটা দেখলাম যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। I was in constant touch with the top brasses of আওয়ামী লীগ there. মাহবুবুজ্জামানে নিয়ে যেত আমাকে। At one stage, one of the chemistry students of Rajshahi University, উনি বুদ্ধি দিলেন যে যুদ্ধ তো এইভাবে আমরা হারাতে পারবো না, ওই কেমিস্ট্রি ওরা তো জানবেই কোনটা পয়জন। পটাশিয়াম সায়ানাইড যদি কোনোভাবে ওই উপশহরে যে ইয়াটা আছে, পানির ট্যাঙ্কিটা আছে, ওইখানে যদি দেওয়া যায় তাহলে সব মরে যাবো, গিয়ে সব মারা যাবে, যুদ্ধ রাজশাহী স্বাধীন। তো এইটা এটা ওদের যে ইন্টারনাল যে মিটিং, ওই মিটিংয়ে আমাকে বলছে যে এটা আপনি গিয়ে ছাড়বেন। আমি গিয়ে ছাড়বো। এটার ব্যাকগ্রাউন্ড হলো আমাদের যে এনসিওগুলো ছিল, পাকিস্তানি এনসিও, এরা তো সব ওই রাজশাহী 25th পাঞ্জাব রেজিমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে, মানে কলেজ থেকে পাঠানো হয়েছে তাদেরকে। সো ওরা জানতো যে এদের সাথে আমার সম্পর্ক আছে, এরা চিনে, মানে ইফ আই উইশ আই ক্যান এন্টার দ্য উপশহর। এই হিসাবে আমাকে রিকোয়েস্ট করলো। তো এইটা আমার মাথায় এটা ঢুকলো যে পটাশিয়াম সায়ানাইডের যদ্দূর আমি জানি যে একটু দিলে প্রচুর মানুষ মারা যাবে। তো আমার মাথায় ঢুকলো যে এইখানে যদি পটাশিয়াম সায়ানাইড দিয়ে দিই তাহলে এইটার সাথে যে সিভিলিয়ান বাংলাদেশের মানুষগুলি আছে সব মারা যাবে। ইটস নট অনলি দ্যাট ওখানে পাঞ্জাব রেজিমেন্ট মারা যাবে, সবাই মারা যাবে, ইনোসেন্ট মানুষ মারা যাবে। তো এইটা শোনার পরে আমি হা না কিছুই বলিনি। আমি মনীষ দেওয়ানকে এসে বললাম, মনীষ, যুদ্ধ তো ব্যাপক যুদ্ধ শুরু হবে, চল যার যার এলাকায় যাই। এইখানে রাজশাহীর যুদ্ধ রাজশাহীর মানুষে করবে, আর আমাদের এলাকার যুদ্ধ আমরা করি গিয়া। তো উই লেফট রাজশাহী প্রবাবলি অন 18th or 19th। অনেক তখন ব্রেক জার্নি করে, বাই দ্য টাইম কিন্তু রেল ডিসরাপশন হয়ে গেছে অনেকটুকু। তোমরা যখন বাড়িতে আসছো তখন তো রেল কানেকশনটা ছিল, কিন্তু আমরা ব্রেক করে করে আসছি। তো আসার পরে তো বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে 25 তারিখে তো ঢাকায় ক্র্যাকডাউন হলো, 25শে মার্চ। দেন এপ্রিলের 21 তারিখে একটা বিগ কনভয়ের যাবে ইয়া থেকে, ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, ময়মনসিংহ ফল করার জন্য। বাট এর আগে আমি আমার বাড়িতে গিয়ে, স্কুল মাঠ আছে, মাদ্রাসার মাঠ আছে, বিশাল বড় বড় মাঠ এগুলি, এটা 2 একর 3 একরের। ওইখানে আমি আই স্টার্টেড ট্রেনিং দ্য লোকাল বয়েজ। তো তারপরে আমি ওই 21শে এপ্রিল যখন ওরা চলে গেছে, আই থিঙ্ক এই গল্পটা আমি এই হিস্ট্রিটা পরে বলি, বাট বিফোর দ্যাট আই থিঙ্ক মনীষ শুড স্পিক অ্যাবাউট, না, হি শুড স্পিক অ্যাবাউট দ্য মোলোটোভ ককটেল এন্ড গোয়িং টু ইউসুফপুর। এটা আপনার কলেজে একটা মিটিং করেছিলেন বোধহয় লিডার করার জন্য, বিফোর 7 মার্চ। আসলে আমরা যেহেতু
12 ক্লাসের স্টুডেন্ট, এবং আমরা সমসাময়িক দেশে কি ঘটছে তদানীন্তন আমরা সবাই জানি, এবং আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত এই সংগ্রামের সাথে, যে বাঙালিদের যে স্বাধিকারের যে সংগ্রাম, এটা তো আমাদের নিজের চোখের সামনে হচ্ছে। এবং বিশেষত আমি বলবো এটা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অ্যাটাচমেন্টটা বেশি করেছে এই জন্য, ডক্টর জোহা ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির ডিন, কেমিস্ট্রির প্রফেসর, কেমিস্ট্রি প্রফেসর, প্রক্টর ছিলেন। উনি প্রায় সময় আমাদের রাজশাহী ক্যাডেট কলেজে, উনি একজন ক্রিকেট প্রেমী ছিলেন, আমাদের সাথে খেলতেন, আমাদের সেখানে সে সময় কাটাতেন রাজশাহী ইউনিভার্সিটিতে। যখন তাকে 69-এর গণ আন্দোলনের সময় তাকে গুলি করে হত্যা করা হলো, এটা আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। এবং আমরা সবাই শুধু ব্যথিত না, আমাদের মধ্যে যে একটা ঘৃণার উদ্রেক হয়েছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, এবং তারপরে 69 থেকে 71 অবধি যে অশান্ত এই পূর্ব পাকিস্তানের গুলিতে যে আত্মাহুতি দিচ্ছে বাংলাদেশের জনগণ, বাঙালি জনগণ, এটা আমাদেরকে প্রবলভাবে আন্দোলিত করেছে, নাড়া দিয়েছে। আচ্ছা বাদে ভাই, ডক্টর জোহা যে আসতো, কানেকশনটা ছিল যে ওনার ভাই মিস্টার ফজল কাদের, হি ওয়াজ আওয়ার টিচার, কেমিস্ট্রি টিচার। তো যার ফলে হয়েছে কি, দেশপ্রেমটা আমরা দেশপ্রেমিক ছিলাম, আমরা উই আর ভেরি প্যাট্রিয়ট পাকিস্তানি। 65-এর যুদ্ধে তো হতো, 65-এর যুদ্ধে আমি তো প্রচন্ডভাবে একজন বিগ পাকিস্তানি। আমি নিজের একটা ব্যক্তিগত উদাহরণ আমাকে দিতেই হচ্ছে, যদি এটা ক্যাডেট কলেজে আসার আগে 65 সালের পাক ভারত যুদ্ধের পরে আমি এটা পুরো মনিটর করেছি। আমার বাবা একটা পেপার রাখতেন, ইত্তেফাক, সেই ছোট কাল থেকে আমি ইত্তেফাক পড়ে এসেছি। আমি যুদ্ধের পুরো রেজাল্ট দেখে আমি সেই বয়সে প্রেসিডেন্ট অফ পাকিস্তান ফিল্ড মার্শাল আইয়ুব খানকে আমি একটা চিঠি লিখেছিলাম ইংরেজিতে। অনেক কষ্ট হয়েছে লিখতে। কিছু ভুল ছিল না, বলছি আমি একটা ইডিয়মস লিখছিলাম, একটা ইডিয়ম লিখেছিলাম, সেটা হচ্ছে ওরা শশকের মতো ভীরু। এটার ইংরেজি একটা ইডিয়ম আমি দ্য ইন্ডিয়ানস আর, ওটা মনে আছে, অদ্ভুত মনে নাই। ওটা লিখে এটা আমি পাঠিয়ে দিয়েছি রেজিস্ট্রি করে, জিএইচকিউ রাওয়ালপিন্ডি পাকিস্তান। এবং অত্যন্ত মজার বিষয়, আমি 2 সপ্তাহের মধ্যে আমি একটা জবাব পেয়েছি। অত বুঝি না, বাস এসছে, এখন আমি বুঝি, যেহেতু আমি একজন অফিসার হওয়ার সুবিধা আমি বুঝি। এটা আইয়ুব খানের মিলিটারি সেক্রেটারি যিনি ছিলেন, সাম মেজর জেনারেল, উনি ইংরেজিতে একটা সুন্দর বেশ নাতিদীর্ঘ লম্বা চিঠি লিখে সাইন করে পাঠিয়েছেন। যাই হোক, কালের আবর্তনে ওই চিঠি নেই, বাট স্মৃতি আমার রয়ে গেছে। এই দেশপ্রেম, এই যে মাতৃভূমির প্রেম আমাদের সবার মধ্যে ঠিক সেভাবেই জাগরুক ছিল এই 71 সনে। তো মোশাররফ যে নেতার কথা বলছিলেন, একদিন আমাদের ওই নেতা আসছিল, তাইলে বলে আমাদেরকে যাইতে বলছে। ওয়া ভেরি নাইস। তো তালেবুল মওলা চৌধুরী লেট, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, রুমি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, C58 58 ক্যাডেট নাম্বার। আমরা একসাথে যখন গেছি সবাই 5 ফুট 2-3 ইঞ্চি ছিলাম, কিন্তু যখন সে ক্লাস 9-এ উঠলো, হুড় করে সে 6 ফিট 2 ইঞ্চি হয়ে গিয়ে সে আমাদের অবিসংবাদিত একজন নেতাতে পরিণত হলো। ওখানে কেউ ওর দ্বিমত পোষণ করলে ও ধাপ করে কলারে ধরতো, বলতো কি আমি ঠিক না তুই ঠিক, আমরা তুই ঠিক দোষ, তুই ঠিক। তো সেই লিড নিল শেষ অবধি। আই স্টিল মিস হিম। রুমিকে আমি এখনও মিস করি। সে বললো আমি কমান্ডার, ছাদের উপরে একটা ছুটির দিন গোপনে একাডেমিক ব্লকের ছাদের উপরে গোপনে কানে দুপুরের পরে এটার কারণ, এই হাসাসের কারণ, এখানে কিছু উর্দু স্পিকিং বন্ধু ছিল আমাদের, মানে তাদেরকে আমরা ডেলিভারেটলি অ্যাভয়েড করেছি। এবং এতে ওরা অত্যন্ত দুঃখ পেয়েছে। ওরা তো জানছে তো বটেই, ওরা নিজেরা এত দুঃখ পেয়েছে যে এটা বর্ণনাতীত।
এবং আমি এই জন্য ওদের কাছে মাফও চেয়েছি এবং বলছে ভাই এটা ভাই তোমরা মাইন্ড করো, যাই হোক। সেখানে সে নিজেকে বানালো চিফ কমান্ডার, আর ওর সেনাপতি হচ্ছে শাহ আব্দুল মোমেন C-35। তো মিটিংয়ের ফাঁকে বললো, মোমেন অস্ত্রটা বাইর কর। আমরা তো কি বলে কি, এই দুপুরবেলা ছাদের মধ্যে অস্ত্র বাইর কর। মোমিন একটু দূরে গিয়ে ওই পানির ট্যাঙ্কের ভিতর থেকে বড় একটা রামদা বের করে নিয়ে আসলো। এটা দেখে আমি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ সময়ে বলে এইটাই হইতেছে আমাদের অস্ত্র। সবাই চুপ গোপন। এই যে এখানে পানির ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির নিচে থাকবে এই কমান্ডার আসামুল কবির ছিল। যারা ভালো স্টুডেন্ট সায়েন্সের এরা মলোটভ ককটেল বানাবে। এই যে ল্যাবরেটরির রুমে চুরি করে যে সমস্ত কেমিক্যাল না এরা করবে। ফিরোজ হলে গেল ওই স্পাইংয়ের জন্য কমান্ডার। ফিরোজকে দায়িত্ব দিল তুমি আশেপাশে সবার এখান থেকে খোঁজ খবর নেবে শত্রুর। যাই হোক, এটা ইনক্লুডিং ইপিআর ক্যাম্প। মোমেন ভাই মানে আমাদের হিটলু ভাই, Exactly. 35 Exactly. ওনার কিন্তু আরেকটা গৌরবজনক পরিচয় Exactly. রয়েছে যে উনি যে কোনো ক্যাডেট কলেজের, অল ক্যাডেট কলেজের মধ্যে ক্যাডেট হিসেবে প্রথম শহীদ। এক্স্যাক্টলি 27 মার্চ ইন বগুড়া। এবং সেই ছিল আমাদের সিএনসি, আমাদের সেই গ্রুপের Exactly. ফেব্রুয়ারির মাসের। তো ওনার ইনডক্ট্রিনেশন আসলে কলেজ থেকেই, Exactly. আপনাদের ওই মিটিং। ভেরি রাইট, ভেরি রাইট। যাই হোক, এটা বলার উদ্দেশ্য যে আমাদের ওই হুট করে আমরা যাইনি। এর মধ্যে আমাদের যে কালেকটিভ যে দেশপ্রেম, আমাদের যে এই যে পাকিস্তানিদের যে এই আমাদের প্রতি যে অন্যায় অবিচার, আমাদের গণতান্ত্রিক অধিকারের যে হচ্ছে ব্যত্যয় হচ্ছে, আমাদেরকে ইলেকশনে জেতা পড়েও যে সরকার দিচ্ছে না, এই সব কিছু নিয়েই আমাদের উদ্বুদ্ধ করেছে আমাদের পাকিস্তানিদের বিরুদ্ধে। কিন্তু এখন একটু ভাবতেও লাগে, আপনাদের বয়স ছিল 17, 18, 17 অন অ্যান অ্যাভারেজ। তো সেই সময় আপনারা কলেজ বন্ধ হয়ে গেল, কিন্তু আপনারা বাড়ি নিজের বাসায় মোশাররফ তো বললো আমরা চলে গেলাম, আপনারা রাজশাহীতে চলে গেলেন। যে কত বড় ডিটারমিনেশন এবং কি ধরনের সাহস লাগে, এটা তো আর আসলে ব্যাখ্যা করা, শুধু সাধারণ ভাষায় এটা ব্যাখ্যা করাও তো একটা দুরূহ ব্যাপার। জি, আমি এক্সপ্লেন করছি মনীষ দেওয়ানকে, আরো কয়েকজনকে করছি, বাট মনীষ ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু জয়েন আস টু গো টু রাজশাহী। আর বেলাল এন্ড আফজল ইবনে নূর, ওকে তো বললামই। বাট আমার মাথায় আরেকজন, এখন আমি বলতে হচ্ছে অ্যাজ মনীষ টোল্ড, আমরা 69-এ মেট্রিক পাস করছি। লুকিং অ্যাট মাই রেজাল্টস, আমার বাবা ওই উইং কমান্ডার সৈয়দ যেটা বলছিলেন, উনি বলছিলেন ইংরেজিতে, আমার বাবা এটা বললেন বাংলায়। বাবা বললেন যে তোমার এই যে রেজাল্ট, তুমি মনে করো না যে এই রেজাল্টের উপরে তোমার একার অধিকার, এটার উপরে এই তোমাকে যে কুলে নিয়েছে আশপাশের মানুষ গরিব, তাদের হক আছে। তো যখন তুমি কোনো পেশায় যোগদান করবা, ট্রাই টু পে ইট ব্যাক টু দ্য নেশন, টু দেম। তো এখন আমি টু দেম আমি পাবো কোথায়? তো মনে করলাম যুদ্ধ করতে পারলে এটা খুব ইয়ে হবে। এবং আমার মাথায় ঢুকছিল, যেটা মনীষও দেখছে এটা, বাট মেবি হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে কোনোভাবে। 70 ইলেকশনটা আমরা খুব ক্লোজলি দেখেছি। 70 ইলেকশনের ক্যাম্পেইন ফর সাম রিজন আমাদের হয়তো ছুটি ছিল ওই সময়। ইয়েস, আই রিমেম্বার। ওই সময় একটা কম্পারেটিভ ইয়ে দিয়ে ছাপাইছিল আওয়ামী লীগ, যে পূর্ব পাকিস্তানে এই, পশ্চিম পাকিস্তানে এই চাল পূর্ব পাকিস্তানে এত টাকা, পশ্চিম পাকিস্তানে এত টাকা। কাগজ প্রফাউন্ড ইমপ্যাক্ট করেছিল। হ্যাঁ, কাগজ সোনার বাংলা শ্মশান কেন? এইটা, হ্যাঁ, ওই হেডিংটা তো সোনার বাংলা শ্মশান কেন। প্রফেসর রহমান সোবানরা ওনারা এই স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে আসছিলেন। তো এইগুলা এই রহমান সোবান সাহেবের কথা বলছি তোকে আমি। হি ওয়াজ দ্য ম্যান। প্রবাবলি হি রোট দ্য 7th মার্চ স্পিচ অলসো, প্রবাবলি। মোশাররফ ভাই, আমরা যদি যেখান থেকে শুরু করলেন, রাজশাহী থেকে আপনারা ডিসিশন নিলেন যে চলে আসবো। তো আপনি কি তখন ফেরত গেলেন আপনার? আমি বাড়িতে ফেরত আসলাম। আমি এসে তোমার মেবি 20 তারিখে আমি বাড়িতে পৌঁছতে পারছি। তারপরে তো এই কয়েকদিন রেস্ট নিতে হয়েছে, কারণ প্রচণ্ড একটা জার্নির ধকল গিয়েছে। তো 25 তারিখে তো ক্র্যাকডাউন হলো,
26 তারিখে সন্ধ্যার সময় প্রবাবলি মেজর জিয়াউর রহমানের একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছি স্বাধীনতা ঘোষণা, উই রিভোল্ট, আই হেয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই ধরনের কিছু আরও কিছু বলছে। দুইবার দিয়েছেন, একবার উনি নিজের নামে দিয়েছেন প্রেসিডেন্ট, আরেকবার দিয়েছেন শেখ মুজিবের নামে। এরকমই হবে, এত আগের কথা তো ব্রেনে থাকারও কথা নয়। তারপরে আমি চিন্তা করলাম যে চলে আসতে রাজশাহী তো কিছু হলো না, আমি আমার স্থানীয় ছেলেদেরকে নিয়ে কিছু করি। সো আই স্টার্টেড ট্রেনিং অ্যাবাউট 50 or 60 ইয়ং বয়েজ। বাই দ্য ওয়ে, রাজশাহীতে যে ছাত্ররা আমাদের অধীনে ট্রেনিং নিচ্ছিল এরা সবাই কিন্তু সিনিয়র টু বোথ অফ আস, আমাদের অনেক সিনিয়র। ওরা মাস্টার্সে ফাইনাল ইয়ারে পড়ে অথবা অনার্সে ফাইনাল ইয়ারে পড়ে, আর আমরা তো ইন্টারমিডিয়েটের। তো আমি বাড়িতে এসেও আমার চাইতে লম্বা চওড়া, একটু তাগড়া, এগুলি দেখে চুজ করলাম। তো এটা কন্টিনিউ করলো এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। এপ্রিলের 21 তারিখে পাক বাহিনী ময়মনসিংহ যাওয়া শুরু করলো। এর আগে অবশ্য পাক বাহিনী আমার যে স্থানীয় থানা গফরগাঁও, এখানে বম্বিং করেছে। সো আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যুদ্ধ ছাড়া কোনো গতি নেই, এই ছেলেদেরকে বুঝাইলাম। ছেলেরা অ্যাকচুয়ালি আমার বড় ভাই এগুলো সব। তারপরে কয়েকদিন পরে আমার গ্রেট ফ্রেন্ড মাওলা, হ্যাঁ, উনি আপনাদের ওখানে গিয়েছেন, উনি আমার বাড়িতে গিয়েছেন জনাব শফিউল্লাহকে খুঁজতে। তার সাথে ছিল নাসিম নামে এক ভদ্রলোক, তার আরও 3 জন ফ্রেন্ড ছিল। মুনিশ, ইউ মাইট নো দ্য নেমস, আবেদিন, নাসিম, আরেকজনকে, ও আরেকজন দারা, আর রুমি হিমসেলফ। এই 4 জন গেল। তো ওই দিন ইন দ্য আফটারনুন আই ওয়াজ রিল্যাক্সিং, গাছ থেকে কাঁচা আম পাইরে খেতেছিলাম আর কি। ওই সময় দেখা হলো, আমার বাড়িতে গেল। তো বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িটা তখন খালি ছিল, বিকজ মাই হোল ফ্যামিলি আরও ভিতরে শেল্টার নেওয়ার জন্য চলে গেল। সো অ্যাকোমোডেশনে কোনো প্রবলেম ছিল না। আর 2 জন আমাদের ছিল, সাপোর্টিং হ্যান্ড ছিল বাড়িতে। ওরা মুসলিম, বাট দে কেম ফ্রম আসাম অল দ্য ওয়ে, এখানেই সেটেল করে গেছে। তো ওরা খাওয়া দাওয়া করে, তো আমরা খাসি জবাই করে খাইতাম। অ্যাট ওয়ান স্টেজ আমি রুমিকে বললাম যে ইটস হাই টাইম ফর আস টু গো টু ইন্ডিয়া। কিন্তু ওই যে তারা জেনারেল শফিউল্লাহকে ও মেজর শফিউল্লাহকে খুঁজতে গেছে, শফিউল্লাহ কোনো ট্রেস নাই। ট্রেসটা যদি আমিও জানতাম যে এই দিক দিয়ে পাস হয়েছে, কিন্তু এখন কোথায়, তো তখন তো আর মোবাইল বা ইয়া ছিল না, জানার উপায় ছিল না। সো ডিসার্টেড হয়ে দে কেম ব্যাক টু ঢাকা। আর আমি ওনারা আর মেজর শফিউল্লাহকে খুঁজে পাইনি, দে কেম ব্যাক টু ঢাকা। আমি ওই এপ্রিলের শেষের দিকে, 28-29 তারিখের দিকে হবে হয়তো, বা মেয়ের 2-3 তারিখের দিকে হবে, ফার্স্ট উইক অফ মে হবে। তখন আমি আমার সাথে যারা ট্রেনিং নিয়েছে এখান থেকে half of them I thought they are fit to travel to India by walking. তখন আমরা বর্ডার ক্রস করলেন। তখনই শুরু করলাম যাওয়া, মেবি ইয়েস about 25 হেলদি। প্রথম গেলেন ক্যাম্পে? এই গেলাম গিয়ে ক্যাম্পে। ফার্স্ট ক্যাম্প যেখান থেকে গিয়ে ছেলেরা থাকে, এটার নাম হলো ইয়ুথ কনসেন্ট্রেশন ক্যাম্প, যেটা আমাদের বকিতুল্লাহ স্যার ওয়েস্টার্ন সেক্টরে কমান্ডার ছিলেন, ইনচার্জ ছিলেন। তো ইয়ুথ ক্যাম্প থেকে ট্রেনিংয়ে নেয় তোমার ওরা ইন্ডিয়ান আর্মি অফিসার আসে, লাইন ধরে দাঁড় করে আর কি সিলেক্ট করে। ফর সাম রিজন তারা আমাকে চুজ করেছে আর কি। আমাদেরকে নিল বাট মেবি অ্যাবাউট 6,000-এর মতো নিল এখান থেকে। এখানে ছিল 15-20 হাজার ছিল, 6,000-এর মতো নিল। দ্যাট ট্রেনিং সেন্টার ইজ, আমরা যেখানে ছিলাম ওইখান থেকে অ্যাবাউট 25-30 কিলোমিটার হবে। ওই জায়গার নাম হলো গোকুলনগর ক্যাম্প। ওখানে আমাদের মানে আর্মস ট্রেনিং এগুলো। গোকুলনগর ক্যাম্পে আবার এই যে লাস্ট যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল মোজাম্মেল হক, ও হি ওয়াজ দেয়ার,
and he was under me, sorry মানে মন্ত্রী বলা যায় না, under me। তারপরে তো এখানে ট্রেনিং হলো, তো ট্রেনিং 21 দিন ট্রেনিং হলো এখানে। 21 দিন ট্রেনিং হলে একটা গ্রুপকে নিয়ে যেখান থেকে বাংলাদেশে ছেলেরা আসবে, মুক্তিযোদ্ধারা আসবে, ওইখানে দুইটা ডেসপাস ও ডিপার্চার পয়েন্ট ছিল। একটা পালাটোনা, যেটার নাম মনে আছে, আর একটার নাম মনে নেই, একটু ইন্ডিয়ান নাম আর কি। তো পালাটোনা নিয়ে গেলো বেশিরভাগ ছেলেকে, আর আমাদের আই থিঙ্ক অ্যাবাউট 100 মুক্তিযোদ্ধাকে নিয়ে গেল। দ্যাট ইজ এ সিটি কল ইম্ফল, আই থিঙ্ক মণিপুর সামহার। ওইখানে একটা ট্রেনিং সেন্টার আছে, এখানে আরও কঠিন থেকে কঠোরতর ট্রেনিং দেওয়া হয় আর কি। তো ওইখানেও আবার আমাদেরকে আরও 21 দিন ট্রেনিং দিল। 21 দিন না হলে 15 দিন তো হবেই। তো ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে তো ইন দ্য মেন টাইম সেক্টর ভাগ হয়ে গেছে। তো আই ওয়াজ প্লেসড ইন সেক্টর 3 অ্যান্ড শফিউল্লাহ সাহেব ওয়াজ দ্য সেক্টর কমান্ডার। কিন্তু এর মধ্যেই ওই ক্যাম্প থেকে আমাদেরকে পাঠাইতো যুদ্ধের জন্য। তো ওয়ান অফ দ্য প্লেস আই রিমেম্বার, ওয়ানকে 2-3 মনে আছে, সিলেট যাইতে একটা ফার্স্ট লিভিং ব্রাহ্মণবাড়িয়া এন্টারিং হবিগঞ্জ, দের ইজ এ থানা হেডকোয়ার্টার কল মাধবপুর। মাধবপুর থেকে একটা রাস্তা গেছে, মনতলা একটা রেল স্টেশন আছে, ভেরি ক্লোজ টু ইন্ডিয়ান বর্ডার। এইখানে ইন্ডিয়ান পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার জন্য প্রায়ই পাঠাইতো, এটা আশপাশে অনেক জায়গায় পাঠাইতো। তো যাইতাম, আসতাম, যুদ্ধ করতাম, বাট আপনারা ওই আরেকবার আবার চলে যেতেন, আবার যেতাম, হ্যাঁ আবার গো ব্যাক। এরকম ওই লাইনে বেশ কয়েকটা জায়গায়। এর মধ্যে আর বাড়ি আসেনি? না, নো বাড়িটারি, নো বাড়ি আসেনি। এই যুদ্ধ করার পরে আমি যখন পালাটোনা ক্যাম্পে আসলাম, তখন আমাকে বাড়িতে পাঠায় না, এখান থেকে আবার এই ধরনের যুদ্ধ করতে পাঠায়। ইটস লাইক ওয়ান অফ দ্য রিস্কি জব ছিল। অনেককেই পাঠাইছে। ওই তিতাসের উপর একটা ব্রিজ আছে, মনে শিফার গোয়িং টু সিলেট, দের ইজ এ ব্রিজ অন দ্য রিভার তিতাস, রোডের উপরে, নট দ্য রিভার। আচ্ছা, এইটা উড়াই দেওয়ার জন্য আর কি। তো অনেকে আসছে, ফেল করছে, আমরাও ফেল করেছি, বিকজ দিস ব্রিজ ওয়াজ হেভিলি গার্ডেড বাই পাক বাহিনী, হেভিলি গার্ডেড বাই পাক বাহিনী। তারপরে ইন দ্য মান্থ অফ অক্টোবর শফিউল্লাহ সাহেব তো বদলি হইলেন নুরুজ্জামান সাহেব। হি ওয়াজ ক্যাপ্টেন, দেন প্রমোটেড টু প্রবাবলি মেজর। ইয়েস, পরে কর্নেল না, পরে তো হি বিকেম দি চিফ অফ জেআরবি। জেআরবি চিফ হিসেবে ওই নুরুজ্জামান, হ্যাঁ, জেআরবির চিফ হলেন, জাতীয় রক্ষী বাহিনীর চিফ হলেন। তো হি বিকেম দ্য সেক্টর কমান্ডার অফ সেক্টর 3। তো ওনার সাথে দেখা করে বললাম যে স্যার, আমি তো এই মে মাসে আসছি, তো অনেক ছেলে তো যাচ্ছে গফরগাঁও, অনেক মুক্তিযোদ্ধা যাচ্ছে, তা আমাকে যুদ্ধ কবে শেষ হয় আই ডু নট নো, তা আমাকে 15 দিন বা 1 মাসের ছুটি দেন। তো ওই আসতে হলে তো তুমি একটা গ্রুপের সাথে আসতে হবে। সো একটা গ্রুপের সাথে আমাকে অ্যাটাচ করে দিলেন যে যাও তুমি, আমাকে প্রবাবলি 1 মাসের ছুটি দিল। কারণ আসতেই তো হাইটে আসতে হবে, জায়গা 4-5 দিন যাইতে লাগবে, 4-5 দিন, অর্থাৎ 10 দিন 15 দিন জায়গা। তা আইসা লোকালি যখন আসলাম, তখন লোকাল ছেলেরা, লোকাল মুক্তিযোদ্ধারা আমাকে যাইতে দেয় না, এইখানে যুদ্ধ করতে হবে।